নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। এখন আমাদের এই অনুষ্ঠানটিতে একেবারে কিন্তু শরীর সংক্রান্ত বিষয়, নানান যে সমস্যাগুলো থাকে কিভাবে সেটার একটা পার্মানেন্ট সলিউশন পাবেন সেটা নিয়েই কিন্তু আমাদের বিশদভাবে আলোচনা চলে। বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা রাখি মেডিকেল সংক্রান্ত। আজকেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী রয়েছেন। আমরা জেনে নেব যে আমরা কিভাবে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কিভাবে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো। নিশ্চয়ই পাবেন, সেই আশা নিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস ভাদুরী, তার কাছে আমাদের জিজ্ঞাসা রয়েছে। আমরা আজকে কিন্তু একটু আলোচনা রেখেছি আর্থারাইটিস বা বিভিন্ন ব্যথা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার কারণ একদম শীতের মরশুম প্রায় পড়ে গেছে, নভেম্বর প্রায় 15ই নভেম্বর পড়ে গেছে। যখন আমাদের কিন্তু এই যে শরীরে বিভিন্ন রকম একটা ব্যথা বেদনা শুরু হয়, সেটা থেকে কিভাবে আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে সাহায্য করবে সে বিষয়ে কিন্তু আজকে আমরা বিশদভাবে জানবো। আমি সরাসরি ডক্টরের কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন ডক্টর ভাদুরী স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। স্যার, প্রথমে আমি বললাম এই যে ব্যথা, এই যে আমাদের শরীরে যে বিভিন্ন রকম ব্যথার উপশম আমরা পাচ্ছি, বিশেষ করে দেখা যায় যে ঘুম থেকে উঠি বা আমরা বিভিন্ন কাজ করলাম, আস্তে আস্তে কেমন যেন একটা ব্যথার অনুভব করি আমরা। এই যে আয়ুর্বেদ চিকিৎসা আপনার কীভাবে আমাদেরকে হেল্প করবে সে বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো। দেখুন, একটু আগে বলে নিই যে আমাদের যে আয়ুর্বেদ চিকিৎসা হয়, আমাদের আয়ুর্বেদ চিকিৎসা মতে কিন্তু দেখা যায় যাদের বাত প্রকৃতিটা অনেক বেশি তাদের ক্ষেত্রেই কিন্তু এই ব্যথার সমস্যাটা হয়। আমাদের যে বাত পিত্ত কফ এরকম 3 রকম দোষ আছে আমাদের, যেটা এবং তার অনুযায়ী আমাদের প্রকৃতিটা তৈরি হয়, বডির টাইপ যেটা বলা হয়। সেখানে দেখা যায় যাদের বাত প্রকৃতির ব্যক্তিদের ক্ষেত্রে এটা এই ব্যথার সমস্যাটা বেশি হয়। তাদের কিছু সিমটম থাকে, আমি বলছি তাদের সিমটমের মধ্যে দেখা যায় তাদের মধ্যে কিন্তু ড্রাইনেসটা খুব বেশি থাকে, খুব বেশি তারা চঞ্চল হয়। এগুলো হচ্ছে বাত প্রকৃতির লোকেদের ক্যারেক্টার, ঠিক আছে। আরও অনেকগুলো আছে, এখন আমরা সেটা বিস্তারিত আলোচনা করছি না। কিন্তু তার মধ্যে দেখা যায় তাদের আরেকটা সিমটম থাকে, যেহেতু ড্রাইনেসের ব্যাপারটা থাকে, দেখা যায় এই জয়েন্টের বিভিন্ন জায়গায় কিন্তু ড্রাইনেস চলে আসে, যেটা ভেতর থেকে হয়। একটা কি বলবো, তেল মতো জিনিস থাকে আমাদের জয়েন্টে, সেটাকে লুব্রিকেন্ট হিসাবে ইউজ হয়, মানে পিচ্ছিল করে রাখে যাতে ওই মানে তার মধ্যে হাড়ের মধ্যে চাপ না পড়ে, ঠিক আছে। সেই জায়গার থেকেই ওটা কিন্তু যখন ড্রাই হওয়া শুরু হয় দেখা যায় যে বিভিন্ন রকম ব্যথার সৃষ্টি হচ্ছে। আর এখান থেকে কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন পেতে গেলে আয়ুর্বেদ চিকিৎসা করেই আপনার করতে হবে, যেটা আমাদের এনবিপিতে হয়। একদম, আমরা সে বিষয়ে আরো বিশদভাবে জানবো। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বান্টি দাস বলছি, টাঙ্গা দিয়ে। আচ্ছা, কি সমস্যা? কি বাবার কি সমস্যা? শরীরের কি সমস্যা হয়েছে বলুন? হাঁটুর পেন, হাঁটুর ব্যথা। আচ্ছা আচ্ছা, কত বছর ধরে উনি ভুগছেন? অনেকদিন ধরে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখাচ্ছি, কমছে না। হ্যাঁ, কি রিপোর্টে কি এসছে? রিপোর্টে জয়েন্টে ব্যথা বলছে। না, রিপোর্টে তো একটা কিছু এসছে যে জয়েন্টের ব্যথা, তো বুঝলাম, সেটা তো রিপোর্ট না করেও বোঝা যায় যে জয়েন্টে ব্যথা, কিন্তু রিপোর্টে একটা কথা লেখা থাকে, সেখানে কি লেখা আছে, মানে ডায়াগনোসিস কি হয়েছে এটা? ওই হাঁটতে চলতে পারছি না, কষ্ট হচ্ছে। বাবার বয়স কত? 76। আচ্ছা, আপনার অনেক বছর ধরে ব্যথায় ভুগছেন, আপনারা কোনো ট্রিটমেন্ট করেছেন, উপকার পাননি, এখন তাহলে আয়ুর্বেদ চিকিৎসা করতে চাইছেন, তাই তো? হ্যাঁ, শুনতে থাকুন। দেখুন, এই যে অনেক দিন ধরে ফেলে রেখেছে যে ব্যথার ওষুধ খাইয়ে যেটা চিকিৎসা হচ্ছে কমেনি, তার মানে সেখানে কি হয়েছে, ব্যথার ওষুধ খেয়েছে, কোনো হয়তো ক্যালসিয়াম খেয়েছে, কোনো ভিটামিন ডি খেয়েছে, আলটিমেটলি কিন্তু কোনো রেজাল্ট আসেনি, অনেক দিন ধরেই এরকমভাবে চলছে। তাহলে এখানে কিন্তু এতদিন ফেলে রাখাটা কোনো যুক্তি নেই, কারণ যখন শুরু হয়েছিল তখন যে ক্ষতিটা হয়েছিল হাড়ের মধ্যে বা প্রবলেমটা ছিল, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই প্রবলেম অবশ্যই বেড়ে গেছে। সেটা কিভাবে বোঝা যাবে? তখনকার একটা কোনো এক্সট্রা প্লেট আর এখনের একটা এক্সট্রা প্লেট দিয়ে কিন্তু সেটা ডিফারেন্সটা বোঝা যাবে যে কতটা বেড়ে গেল এত বছরে, ঠিক আছে।
এটার উচিত ছিল যে খুব তাড়াতাড়ি তার চিকিৎসা করানো, যাতে একটা পার্মানেন্ট সলিউশন হয়। তবু বলবো এখনও 76 যার বয়স, তা সে যথেষ্ট বৃদ্ধ হয়েছেন, হয়তো চলাফেরায় আরও বিভিন্নভাবে সমস্যা দেখা দেবে এই বয়সে। যেহেতু আমরা সবাই কিন্তু সারা জীবন ধরে ব্যায়াম চর্চার মধ্যে থাকি না, সঠিক খাদ্য খাবারের মধ্যে থাকি না, এবং মানসিক চাপ সবারই কিছু না কিছু থাকে। তো এই প্রবলেমটা থেকে তাহলে এখন কিভাবে বেরিয়ে আসা যাবে? এটার জন্য কিন্তু আমাদের রয়েছে যে আয়ুর্বেদে দুটো পার্ট আমি বলবো, একটা হচ্ছে মেডিসিনের পার্ট, আরেকটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপির পার্ট। এই দুটো পার্ট যখন একসাথে কাজ করে দেখা যায় যে কিন্তু যে কোনো রোগের ক্ষেত্রে সেটা কিন্তু রেজাল্টটা অনেক বেটার আসে, অনেক আর্লিয়ার আসে। ধরুন শুধু যদি আপনি সাধারণভাবে আমরা দেখি বিভিন্ন জায়গায় শুধু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, হ্যাঁ সাধারণভাবে বলবো যে সব ব্যক্তিরই কিন্তু পঞ্চকর্মার প্রয়োজন পড়ে না, কিন্তু যাদের পড়ে সেক্ষেত্রে যদি সে ব্যক্তি ভাবে না আমি পঞ্চকর্মা করাবো না, শুধু আমি ওষুধ খেয়েই কমাবো, তাহলে কিন্তু যতটা সময় লাগবে সেটা সারতে তার থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে যদি তারা পঞ্চকর্মার মধ্যে ট্রিটমেন্টটা গ্রহণ করে। তবে এইটা কিন্তু আপনার ইচ্ছায় বা পেশেন্টের ইচ্ছায় হবে না। যদি আমাদের ডাক্তারবাবুরা মনে করেন যে হ্যাঁ এটা দেওয়া দরকার, তাহলেই তাকে ওনাদেরকে এটা প্রেসক্রাইব করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু তার ট্রিটমেন্টটা চলবে। তবে এটার একটা পার্মানেন্ট সলিউশন আছে। আপনার বাবাকে নিয়ে আমাদের নিয়ারেস্ট কোথায় আপনার সেন্টার পাবেন সেখানে এসে দেখান, আমাদের সেন্টারে দেখান ডাক্তারবাবুদের, দেখবেন যা কন্ডিশন এতদিন ধরে আছে তার থেকে কিন্তু আস্তে আস্তে বেটারের দিকে উনি যাবেন। একদম। ডাক্তারবাবু, যেটা দেখা যায় যে আমরা অনেক সময় এই যে গুরুত্ব দিই না, সেটা ব্যথা হোক যে কোনো কিছু যন্ত্রণাদায়ক কিছু হলেই আমাদের শরীরে আমরা ভাবি যে ঠিক আছে আমরা একটু বাইরে থেকে আমরা একটু পেন কিলার খেয়ে সঙ্গে সঙ্গে সেটাকে আমি ভাবি কিছুক্ষণের জন্য সাময়িক একটা রিলিফ পাওয়ার জন্য মানুষ এই কাজটা করে। এটা কতটা ক্ষতিকর? আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে সেটা? দেখুন, আমাদের যেইগুলো আমরা ওষুধের দোকান থেকে কিনে খাই, একবার খাবার আগে বলবো দোকান থেকে যে ওষুধটা কিনে আনছেন এখন নেটে সার্চ করলে পেয়ে যাবেন তার সাইড এফেক্টস কী আছে, ওষুধের নামটা লিখবেন, তার সাইড এফেক্ট কী আছে, এই কথাটা যখনই লিখবেন দেখবেন ডিটেলস চলে আসবে কী কী সাইড এফেক্ট হতে পারে। এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, যখনই আপনারা সাইড এফেক্টগুলো পড়ে নেবেন তখন কিন্তু আপনি ওই ওষুধটা আর খাওয়ার মতো সাহস পাবেন না, যতটাই ব্যথা হোক না কেন। কারণ ওই ওষুধগুলো প্রথম কথা তো পার্মানেন্টলি আপনার ব্যথাটাকে কমাতে পারবে না, দ্বিতীয় কথা তার যা সাইড এফেক্ট আছে দীর্ঘদিন ধরে যদি ওই ওষুধটা খান সাইড এফেক্টগুলো যদি বেড়ে যায় দেখা যাবে যে যেই প্রবলেমগুলো সৃষ্টি করবে বিভিন্ন অর্গানের মধ্যে, তাতে একটা মানুষ খুব খারাপের দিকে চলে যেতে পারে। সুস্থ হতে গিয়ে দেখা যাবে সে আরও খারাপের দিকে চলে গেল। এটা মাথায় রাখবেন। নিজেরা কেউ ডাক্তারি করবেন না। হ্যাঁ, যে প্যাথিতে নিয়ে ট্রিটমেন্ট করতে ইচ্ছুক সে সেই প্যাথিতেই করতে পারেন, কিন্তু একটাই কথা বলবো, এই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনার পার্মানেন্টলি সলিউশন হবে, যার ফলে যে কোনো রোগের জন্য সারা জীবন আপনার কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে না। একটা টাইমের পর ওষুধ খেতে খেতে যখন পুরো রোগটা সেরে যায় তখন কিন্তু আমাদের এখান থেকে বলে দেওয়া হয় যে আজকে থেকে আপনার ওষুধ বন্ধ হয়ে গেল। তখন আপনার কি করতে হবে, মাঝে মাঝে এসে ফলো আপ করে একবার চেক আপ করে নেবেন বিভিন্ন যে সমস্যাগুলো ছিল সেগুলো কি আসছে কি না। অ্যাকচুয়ালি যখন আমরা সিমটমটা দেখতে পারি তার অনেক আগে থেকে কিন্তু রোগটা ভেতরে তৈরি হতে থাকে, তার জন্য আমাদের মাঝে মাঝে চেক আপটা করানো দরকার। একবার সেরে গেল তাও বলবো 6 মাসে বা 1 বছরে এসে একবার ডাক্তারবাবুর সাথে কথা বলে চেক আপ করিয়ে নেবেন, তাহলে দেখবেন কোনো দিনই আর ওই সমস্যাটা কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারবে না। প্রথমে তো সেরেই গেল আয়ুর্বেদ চিকিৎসা করে আমাদের এখানে, তারপরেও যখন ফলো আপে থাকবেন পরামর্শ নেবেন একটা, দেখবেন আর আপনার কোনো কারণেই কিন্তু সেই রোগটা আসতে পারবে না। কারণ মাঝে মাঝে কি হয়, আমরা যখন সুস্থ হয়ে যাই তখন আমাদের একটু মানে গাফিলতি হয়ে যায়, যা বলে দিলেন ডাক্তারবাবুরা এটা আপনি সারা জীবন ধরে করবেন, না আমি তো এখন ভালো আছি, ভুলে যায় মানুষ অ্যাকচুয়ালি। তখনই কিন্তু এই প্রবলেমগুলো আবার নতুন করে আসা সৃষ্টি হয়। ঠিক আছে, কারণ প্রথম যখন রোগটা সৃষ্টি হয় তখন তো মানুষটা সুস্থ থাকে, কিন্তু আস্তে আস্তে রোগ আসে এবং দ্বিতীয়বার যখন তাকে সুস্থ করে দেওয়া হলো আবার দেখা যাচ্ছে রোগটা কিন্তু তৈরি হতে পারে যদি সে একটা শৃঙ্খল জীবনযাপন, সুন্দর জীবনযাপন না করে। তার জন্য এগুলো মাথায় রাখতে হবে। আর আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন, দেখবেন আপনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো আস্তে আস্তে কিন্তু ঠিক হতে থাকে। একদম। আমরা আরও এই বিষয়ে জানবো, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি বেলা থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা? বলছি আমার থাইরয়েড আছে, ঠিক আছে,
হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলুন। হ্যাঁ বলছি আমার থাইরয়েড আছে, এই জুলাই মাসে ধরা পড়েছে টেস্ট করে। তো কতটা কি আছে আমি অতটা দেখিনি, কিন্তু কি খাওয়া বারণ যদি একটু বলে দেন ভালো হয়। থাইরয়েডে আপনি থাইরয়েডের কোনো চিকিৎসা করছেন? একটা করে খালি পেটে দিচ্ছি। ওষুধ খাচ্ছেন, তাই তো একটা? হ্যাঁ, একটা করে। আচ্ছা, আপনি শুনুন, আমি সব, আচ্ছা, ওজনটা কি বেশি আপনার? হ্যাঁ 80 কেজি, ওজন অনেক বেড়ে গেছে। হ্যাঁ। আর আরেকটা যেটা বলছি, আপনার আনুষঙ্গিক আর কোনো সমস্যা আছে, যে মাথা ঘোরায়, ক্লান্তি লাগে, বা স্কিনের কোনো প্রবলেম? ক্লান্ত, মানে কিছু করতে ইচ্ছা করে না, কাজ টাজ করতে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন, আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা হচ্ছে থাইরয়েড হরমোনটা, যেটা ঠিকমতো কাজ করছে না সেটাকে বাইরে থেকে দিচ্ছে একটা ওষুধের মাধ্যমে, বড়ির মাধ্যমে, যাতে আপনার থাইরয়েডের পরিমাণটা ঠিক থাকে। ঠিক আছে? যেটা সেম জিনিস করা হয় সুগারের ক্ষেত্রে। ডায়াবেটিস যারা, তাদের যে ইনসুলিনটা শরীরে ঠিক থাকে না বলে বাইরে থেকে একটা ওষুধ দেওয়া হয়। এইবার এই ওষুধগুলোরও কিন্তু সাইড এফেক্ট থাকে। যেমনি সুগারের ওষুধের আছে, তেমনি থাইরয়েড ওষুধেরও কিন্তু সাইড এফেক্ট থাকে। আপনার থাইরয়েডটা সঠিক মাত্রায় থাকে না বলে বা নেই বলে আপনার কিন্তু এই যে অলসতা ভাব, একবার বসে পড়লে উঠতে ইচ্ছে করছে না, কোনো কাজ দেখলে মনে হচ্ছে এখন না, আর একটু পরে করি, শুয়ে থাকতে ইচ্ছে করে, তারপরে মনটাও ঠিক লাগবে না অনেক সময়, তার সাথে সাথে ওজনটা যে বেড়ে যাচ্ছে, সাথে আরও কিছু আনুষঙ্গিক কিন্তু সমস্যা নিয়ে আসে। স্কিনেরও প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে, মুড সুইং হয়, এগুলো হতে থাকে। তো এক্ষেত্রে আপনাকে যে এক্সট্রা করে বাইরের থেকে থাইরয়েডটা দেওয়া হচ্ছে, আপনার কিন্তু গ্ল্যান্ড, যেই গ্ল্যান্ড থেকে থাইরয়েডটা তৈরি হয়, সেই গ্ল্যান্ডটা কিন্তু ঠিক হচ্ছে না। আয়ুর্বেদ চিকিৎসা করলে, বলবো না কোনো প্যাথি খারাপ, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা করলে আপনাকে বাইরে থেকে ওই থাইরয়েড যে হরমোনটা, সেটা কি দেওয়া হবে না। ঠিক আছে? আপনাকে কি দেওয়া হবে? আপনাকে দেওয়া হবে যে থাইরয়েড গ্ল্যান্ডটা যাতে ভালো হয়, তার চিকিৎসা করা হবে। তাহলে কি হবে, যখন গ্ল্যান্ডটা আপনার ভালো হয়ে যাবে, তখন এখান থেকে যে থাইরয়েড হরমোনটা ঠিক মতো বেরাবে, তাতে কি হবে, আপনার বডির সব ফাংশনগুলো ঠিক করবে। তখন দেখবেন আপনার ওজন আর বাড়ছে না, তখন দেখবেন আপনার ক্লান্তি ভাব, অলসতা, এগুলো চলে গেছে, মন দেখবেন ঠিক হচ্ছে, স্কিনে কোনো রকম প্রবলেম আসছে না, অ্যাক্টিভিটি ঠিক মতো আপনি করতে পারছেন, সব কাজকর্ম। এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। তাই বলবো, আর খাদ্য খাবারের যেগুলো বললাম, সেগুলোর মধ্যে একটাই কথা বলবো, যে খাদ্য খাবারটা সয়াবিন জাতীয়, সবচেয়ে প্রথম যেটা, সয়াবিন জাতীয় খাদ্য খাবারগুলো অ্যাভয়েড করবেন। সয়াবিনের দানা হতে পারে, সয়াবিনের যে সবজি রান্না করে আমরা খাই সেটা হতে পারে, সয়াবিন তেল হতে পারে, সবগুলোকেই অ্যাভয়েড করবেন। তারপরে যার বড় দানা জাতীয় খাবারগুলো আছে, সেগুলোকে অ্যাভয়েড করুন। ঠিক আছে? এইভাবে অ্যাভয়েড করুন। আরও বিস্তারিত একদম স্পেসিফিক্যালি কিন্তু আপনাকে আপনার কন্ডিশন দেখে কি খাবেন কি খাবেন না বলে দেওয়া হবে। এবং তার পাশাপাশি আপনার ওজনটাকে কিন্তু কমাতে হবে। আজকে থাইরয়েডের প্রবলেম আসছে, তো কালকে দেখবেন নতুন নতুন আরও অন্যান্য প্রবলেমগুলো চলে আসবে। সেখানে দেখা যাবে আপনার বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর সমস্যা চলে আসবে, কোমরের সমস্যা চলে আসবে। কেন নাকি আপনার ওজনটা অতিরিক্ত মাত্রায় বেড়ে আছে। এবং এইটা যদি আপনি কন্ট্রোল না করেন, ট্রিটমেন্ট না করেন, দেখা যাবে আস্তে আস্তে কিন্তু ওজন আরও বাড়বে। একদিনে আপনার এই 80 কেজির মতো হয়ে যায়নি, আগে হয়তো 60 ছিল, তারপরে 70 এসছে, তারপরে 80। এটা দিন দিন কিন্তু চলবে এইটা। এবং আনুষঙ্গিক বিভিন্ন সমস্যার কিন্তু আপনার সম্মুখীন হতে হবে। তার জন্য বলবো, যদি এটা পার্মানেন্টলি কিওর করতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইন নাম্বারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। যা রিপোর্ট আছে, যা প্রেসক্রিপশন আছে, সব নিয়ে আসুন। আমাদের এখানে ডাক্তারবাবুরা পুরোটা দেখে তারপরে আপনার ট্রিটমেন্টটা চালু করে দেবে। এবং চালু করলে কিছুদিন পর দেখবেন আপনি আস্তে আস্তে শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন নিজেই লক্ষ্য করতে পারবেন। একদম। যেটা আমাদের আলোচনা চলছে, সত্যিই তাই, যে এই যে আয়ুর্বেদ চিকিৎসা, বহু প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে কিন্তু আপনি গোড়া থেকে একেবারে আপনার যা যা সমস্যা রয়েছে, একেবারে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনি কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন পাচ্ছেন। আপনাকে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার কোনো সাইড এফেক্ট নেই, একেবারে উইদাউট অপারেশন ছাড়াই, যেটা আমরা ভয় পাই যে অপারেশন করতে হবে, সেটাও বা কী হবে, বা অন্য কোনো রোগ এসে আপনার শরীরে প্রবেশ করবে না তো, বা কোনোভাবে আপনার
শরীরে বাসা বাঁধাবে না তো? এই যে কোশ্চেন মার্কগুলো আমাদের থেকে যায়, সেগুলো থেকে আপনি কিন্তু একদম মানে আপনি ভাবতেই পাচ্ছেন না। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে সেই জায়গাটা একটা নতুন জীবনকে আমার মনে হয় উপহার দেয়, যেটার মাধ্যমে আপনি কিন্তু একদম পার্মানেন্ট সলিউশন পাচ্ছেন। যেখানে আপনাকে একেবারে বাধা ধরা ওষুধ খেয়েই যেতে হবে না, সেটাও আপনাকে একটা বাইন্ডিং ডেট দিয়ে দেবেন, এই এত মাসের মধ্যে এতটাই আপনি ওষুধটি খাবেন। সব কিছু কিন্তু প্রপার ট্রিটমেন্টটা আপনি কিন্তু পাবেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু গ্রুপ অফ ডক্টরস দ্বারা অভিজ্ঞতা সম্পন্ন সেই সব ডক্টরদের আপনারা পাবেন, যারা কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে এইভাবে উপকার করে যাচ্ছেন ভীষণভাবে। আর আপনাদের তার জন্য কিন্তু অবশ্যই হেল্পিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে হবে, এবং ফোনের মাধ্যমে ডিটেলসটা আপনাকে জানানোর একটা আমার মনে হয় দুটো এই নাম্বারটি ভীষণভাবে প্রয়োজন। এই নাম্বারের মাধ্যমে আপনারা জেনে নিন যা যা কোয়ারি থাকবে, যা যা কোশ্চেন থাকবে, সব কিছু আপনি কিন্তু বিশদভাবে জেনে যেতে পারছেন। একজন বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে, কি সমস্যা কি? আমার কোমরের কাছে ব্যাক পেনের একটা গ্ল্যান্ডে ব্যথা, চাপ দিলে খুব আরাম লাগে, আর গোটা পিঠটা টান ধরে থাকে। আমার বয়স 52 বছর, আর ওজন 30-32 কেজি। আর 30-32 কেজি খাই না বা খাইওনি, শুধু একবার একটা ডিজিটাল এক্সরে করিয়েছি, সেটা এক্সরেতে রিপোর্টে কি এসছে আপনার? হাড় ক্ষয় হচ্ছে। হাড় ক্ষয় হচ্ছে। আপনার খাওয়া দাওয়াটা কি আপনার পরিমাণটা খুব কম হয়? আমি একটু এমনিতেই খাই। ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, আপনার যা ওজন বললেন, এখানে কিন্তু আপনার পুষ্টির ঘাটতি রয়েছে। একজন সুস্থভাবে বেঁচে থাকতে গেলে তার ওজনটাও সঠিক থাকতে হয়, না হলে কিন্তু সমস্যা হয়। মানে আপনার যে শরীরের যে হাড়ের পুষ্টি দরকার, তার সাথে সাথে মাংসপেশিরও দরকার। এবার মাংসপেশির ক্ষমতা যদি কম থাকে, তাহলে কিন্তু আপনার হাড়ের ব্যথাও বাড়তে থাকবে। এবার হাড়ের যদি পুষ্টি কম থাকে, সেখানে কি হবে, আপনার হাড় ক্ষয় হতে থাকবে, যেটা আপনার হচ্ছে অলরেডি। আপনার ওনার এজটা বললো 52 বছর বললেন, না? 52 বছর বয়স। এবার দেখুন, এই টাইমে মহিলাদের ক্ষেত্রে মেনোপজ হয়ে যায়, অথবা আপনার যদি প্রি মেনোপজও থাকে, যে মেনোপজ হয়নি কিন্তু সামনে হয়ে যাবে, এরকম কন্ডিশনে কিন্তু আমাদের কি হয়, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হাড়ের ডেনসিটিটা নষ্ট হয়। হাড়ের ডেনসিটি মানে হাড়ের ঘনত্ব, কতটা মোটা, কতটা শক্তিশালী হাড়, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সেখানে বিভিন্ন মিনারেলসের, ভিটামিনসের অভাব হয়, ঠিক আছে? তার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। তার পাশাপাশি যদি আপনার খাদ্য খাওয়ার ঠিক না থাকে, তাহলে কি হচ্ছে, আপনার মাসেল ওয়েস্ট হয়, মানে মাংসপেশির ক্ষমতা কমে যায়। মাংসপেশি যতটা মোটা থাকে, সেখান থেকে আরও সরু হতে থাকে। এমনিতেই 35-এর পর থেকে কিন্তু মানুষের মাংসপেশি প্রত্যেক বছর একটু একটু করে ঘাটতি হতে থাকে, তার মানে ভলিউমটা কমে, মানে যত মোটা থাকে তার থেকে আস্তে আস্তে সরু হতে থাকে। যদি আমরা ব্যায়াম করি, তাহলে সেটাকে কন্ট্রোল করা যায়। এবং তার সাথে সাথে তো পুষ্টি তো অবশ্যই দরকার। আপনার ক্ষেত্রে কিন্তু পৌষ্টিক একটা কিন্তু ডেফিসিয়েন্সি রয়ে গেছে। সেটা হয়তো আপনার মনে হচ্ছে আমি তো ঠিকই খাচ্ছি, মাথাও ঘোরাচ্ছে না, কি হচ্ছে না, ওটা আপনি বুঝতে পারছেন না। আর তার জন্য কিন্তু এই যে আপনার ক্ষয়ক্ষতিটা হয়েছে, এখন কিন্তু আপনার চিকিৎসা দরকার। শুধু খাদ্য খাবার খেয়ে কিন্তু আপনার ওই জায়গাটা ফুলফিল করতে যতদিন লাগবে, তাতে আপনার আরও ক্ষতি হয়ে যাবে। দুটো পাশাপাশি চলতে হবে। তার জন্য আমাদের এখান থেকে কিন্তু প্রপার ডায়েট চার্ট করে দেওয়া হবে, আর ওষুধ রয়েছে, যেই ওষুধটা খেলে আপনার এই ক্ষয়ক্ষতিটা কন্ট্রোল হয়ে যাবে, আর বাড়তে পারবে না। তার পাশাপাশি আমাদের আয়ুর্বেদ পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যেই থেরাপিগুলো করলে আপনি যে বলছেন আরাম লাগছে, এই আরাম লাগাটার কারণ হচ্ছে সেখানে আপনার যে চাপ দিলে আপনার মাংসপেশির ওপরে চাপটা লাগছে। মাংসপেশিতে কি হয়, তখন যখন একটু কেউ মানে মাসাজ করে, তখন ওখানে ব্লাড সার্কুলেশন বাড়ে, তখন মানুষ আরাম পায়, ঠিক আছে? এবং নার্ভটাকে যে চাপ দেয়, তখন মানুষ আরাম পায়। তো এক্ষেত্রে আপনার পঞ্চকর্মা থেরাপি, যেটা একটা বড় পার্ট, সেখানে বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো আপনার সমস্যা এবং আপনার শারীরিক কন্ডিশন দেখে ডাক্তারবাবুরা ঠিক করে দেবেন। সেই অনুযায়ী আপনার কিন্তু পঞ্চকর্মা থেরাপিগুলো চলবে, এবং পঞ্চকর্মা থেরাপি নিলে দেখা যাবে আস্তে আস্তে কিন্তু আপনার এই যে ব্যথার সমস্যাটা, সেটা ঠিক হচ্ছে, শরীর সুস্থ হতে থাকবে, আপনার ওজন অতিরিক্ত কম, সেই ওজনটাও বাড়বে আস্তে আস্তে। কারণ আপনার মাংসপেশির ওজন যদি না বাড়ে, আপনার হাড়টাকে ধরে রাখার ক্ষমতা কমে যায়। তখন দেখবেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও ব্যথা হচ্ছে, একভাবে শুয়ে থাকলেও ব্যথা হচ্ছে,
অথবা দেখবেন বেশিক্ষণ ধরে কাজ করছেন তাতেও ব্যথা হচ্ছে। তো এগুলো সব ঠিক করতে গেলে কিন্তু আমাদের এখানে আসতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনার চলতে হবে, তাহলেই দেখবেন আপনার প্রবলেম আস্তে আস্তে ঠিক হচ্ছে। একদম। আমরা আরও জানবো সে বিষয়ে ডাক্তারবাবু। তার আগে আমি একটু বলে দিচ্ছি স্পেসিফিক আপনারা ডাক্তারবাবুদের কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। আমি জায়গাগুলো, চেম্বারগুলো একটু আমি জানিয়ে দিচ্ছি। আপনারা মেছেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আমাদের এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে আসানসোলে পাচ্ছেন, এবং বর্ধমানে পাচ্ছেন এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এছাড়া হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং খড়গপুরে ডক্টর আর কে পাচ্ছেন। এছাড়া বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং বোলপুরেও কিন্তু বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং মালদহে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং রায়গঞ্জ বন্ধুরা পাচ্ছেন এস ঘোষালকে, এবং বহরমপুরে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন বি শর্মাকে পাচ্ছেন, তেমন সঙ্গে কিন্তু ডক্টর হালদারকেও পেয়ে যাচ্ছেন, এ হালদারকে পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু স্যাটারডেতে আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুরে, এবং বনগাঁতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতেও বন্ধুরা পাচ্ছেন এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং শিলচরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, কৃষ্ণনগরে আপনারা ডক্টর বি শর্মা এবং সঙ্গে এ হালদারকে পেয়ে যাচ্ছেন, সানডেতে পেয়ে যাচ্ছেন রবিবার, এবং ব্যাঙ্গালোরে আমাদের সামনে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ওপেনিং রয়েছে ডক্টর বি শর্মা। সেদিন প্রথম দিন কিন্তু আপনারা ডিরেক্টরকে পাচ্ছেন, সেটা কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে ডেটটা কবে, যেটা হলো ব্যাঙ্গালোরে ওপেনিং হবে, তারপরেই কিন্তু চেম্বার শুরু হয়ে যাবে। আপনারা সেটা সেই বিষয়ে একটু বিশদভাবে জেনে নেবেন হেল্পিং নাম্বারের মাধ্যমে। এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া গৌহাটিতেও আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং ডিব্রুগড়েও ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আর আপনারা জানেন যে আমাদের এই যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেন অফিস, যেটা হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে, সেটা আপনারা সকলেই জানেন। এছাড়া শোভাবাজারেও বন্ধুরা পাচ্ছেন, এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এছাড়া বেলুড়ে পাচ্ছেন, এবং ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আপনারা দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এগুলো আমরা আপনাদের ডিটেলসটা জানিয়ে দিলাম। তারপরে আপনারা কিন্তু অবশ্যই হেল্পিং নাম্বারটা আপনাদের সবচেয়ে কিন্তু হেল্পফুল করছে, যাকে বলে হেল্পিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা কথা বলবেন। অবশ্যই কিন্তু আমি নাম্বারটি একটু জানিয়ে দিচ্ছি, হেল্পলাইন নাম্বারটা টিভি স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এটি হলো হেল্পিং নাম্বার বা যোগাযোগ নাম্বার। এর মাধ্যমে আপনারা কিন্তু কথা বলে নিতে পারছেন বিশদভাবে। একজন বন্ধু রয়েছেন ডাক্তারবাবু, তারপরে আমি ফোনটা নিয়ে তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি নিউগড়া থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? বলুন। মানে আমার বয়স আমার হচ্ছে 54, কিন্তু 20 বছর হচ্ছে ব্যথা হচ্ছে, মানে মাসে একবার করে হাত পা যন্ত্রণা করে। হ্যাঁ, কি আর একটু ভালো করে বলুন, আপনার কথাটা বোঝা গেল না। এটা মানে 20 বছরের আগে ব্যথা। ও ব্যথা ছিল 20 বছর আগের ব্যথা, তাই তো? হ্যাঁ, প্রতি মাসে মাসে হাত আর পা যন্ত্রণা করে একদিনে। আচ্ছা, কি আপনি কি চোট পেয়েছিলেন? কোনো চোট পাইনি, কিছু পাইনি, কোনো রিপোর্ট করেছিলাম, কিন্তু কোনো বোঝা যাচ্ছে না কি থেকে হচ্ছে। এটা কি বাতের ব্যথা পাওয়া যায়? না, আরেকটা কথা, আপনার যে এই ব্যথাটা হচ্ছে পুরনো ব্যথা, 20 বছর আগে হয়েছিল, এখন মাঝে মাঝে হচ্ছে, সেটা ঘাড়ে হচ্ছে বললেন, আর কোথায়? শোল্ডারে? না, পায়ে আর হাতে। পায়ে আর হাত। হাত আর পায়ে, মানে হাত বলতে কি, মানে আপনার এই শোল্ডার জয়েন্টে নাকি পুরো হাতে? না, পুরো জয়েন্ট থেকে। আচ্ছা আচ্ছা, আপনি তখন কোনো টেস্ট করেছিলেন? তার কোনো রিপোর্ট আছে আপনার কাছে? হ্যাঁ, আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, সাধারণত জয়েন্ট পেন একরকম হয়, সেটা আর্থ্রাইটিস হতে পারে, তারপরে হচ্ছে গাউট হতে পারে, এরকম অনেক কিছু হয়। আবার কিন্তু জয়েন্ট ছাড়াও ব্যথা হয় আমাদের সারা শরীরে, জয়েন্টেও থাকতে পারে বা সারা শরীরেও থাকতে পারে। সেই ব্যথাগুলো দেখা গেছে যে সেখান থেকে রিউমেটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে, যেটা ব্লাডে হয় অ্যাকচুয়ালি,
ওটা কিন্তু স্পেসিফিক জয়েন্ট থেকে শুরু হয় না, বা ক্ষয় হয়ে গিয়ে হয় না, বা ধরুন কোনো একটা ওখানে আঘাত পেয়েছে তার থেকেও হয় না, এটা ভেতরে থাকে। এটাকে একটা অটো ইমিউন ডিজিজ হিসাবে ধরা হয়, এবং মডার্ন মেডিসিনে বলা হয় যে এটা কোনোদিন সারে না। এখানে সাংঘাতিক ব্যথা হয় যখন অনেক সময় ইনজেকশন দিতে হয়, সেই ইনজেকশন দিয়ে কমিয়ে রাখে ব্যথা, এবং মারাত্মকভাবে হয় এক একজনের, সহ্য করতে পারে না এমন হয়ে যায়, তখন কিন্তু স্টেরয়েডও দিতে হয়। আয়ুর্বেদা বলছে যে এটাকে কিন্তু ঠিক করা যায়। কেন বলছে? কারণ আমরা সবসময় দেখেছি যে আয়ুর্বেদ বলে যে গোড়া থেকে যে কোনো রোগকে সারানোর ব্যাপারে। এবার গোড়া থেকে এই রোগটা কিভাবে সারতে পারে? দেখুন, আমি বললাম যে রোগটা ব্লাডে থাকে, রিউমেটয়েড আর্থারাইটিস, RA ফ্যাক্টর তখন তাদের পজিটিভ হয়। ঠিক আছে, এই টেস্টটা করলে বোঝা যায় যে রিউমেটিক আর্থারাইটিস আছে কি না। যদি থাকে ব্লাডের মধ্যে ব্যাপারটা, তাহলে আমার ব্লাডটা তার মানে টক্সিন আছে। এটা আমি যে কোনো রোগকে আয়ুর্বেদ মতে বলে যে সেখানে রোগের কারণ হচ্ছে শরীরে টক্সিনের জন্মানো। তাহলে যদি শরীরে টক্সিন থাকে, তার মানে ব্লাডে টক্সিন আছে, সেই টক্সিনটার এমন একটা টক্সিন যেটা ওইখানে ব্যথা সৃষ্টি করছে, তাহলে আমার ওই টক্সিনটাকে শরীরকে থেকে বার করতে হবে। তাহলে কিভাবে বের হবে? তার মানে শরীরকে শোধন করাতে হবে। শোধনের দুটো পদ্ধতি থাকে। কিছু মেডিসিন আছে যেগুলোর মাধ্যমে বডিকে ডিটক্সিফাই করা যায়, এবং আরেকটা রয়েছে যে আয়ুর্বেদের পঞ্চকর্মা থেরাপি। এই দুটো পদ্ধতির মেলে দেখা যায় যাদের রুমেটয়েড আর্থারাইটিস আছে সেরকম রোগও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আয়ুর্বেদে সম্ভব। আর তার জন্যই আমাদের বলা হয় যে যে কোনো রোগ যদি আপনি সঠিক সময়ে এসে দেখান, তাহলে সেটা কিন্তু সারিয়ে তোলা সম্ভব। তার জন্যই সবাইকে রিকোয়েস্ট করব, যাদেরই যে কোনো প্রবলেম হচ্ছে ফেলে রাখবেন না, একটা কল করে হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, দেখিয়ে যান আমাদের এখানে। আর আপনার যেটা প্রবলেম হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না, তার জন্যই বললাম রিপোর্টগুলো থাকলে রিপোর্টগুলো নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার কাছাকাছি কোথায় আমাদের চেম্বার আছে সেখানে এসে দেখালে আপনার এইটা ট্রিটমেন্ট করানো যাবে। ডাক্তারবাবু, যেটা আমাদের আরেকটি জিজ্ঞাসা খুব, এই যে স্পন্ডেলাইটিস বা এই যে অনেক সময় মাথার পেছনটা আমাদের ব্যথা হয়, হ্যাঁ, এই যে জিনিসগুলো সিমটম, এগুলো কি অনেকটা কি আর্থারাইটিসের দ্যাট ইজ সিমটম অফ ফার্স্ট স্টেপ বলে না কিছু, প্রথম একটা গা হাত পা ব্যথার, পেছনের পিঠে ব্যথা, এই যে সমস্যাগুলো তৈরি হয় অনেক সময়। ব্যথা অনেক রকম হয়, হ্যাঁ, ব্যথা এক একটার আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, স্পন্ডিলোসিস যখন বলছেন আপনি, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়, সেটা ঘাড়ে হয়। আবার লাম্বার স্পন্ডিলোসিস আছে যেটা কোমরে হয়। অ্যানকালোজিং স্পন্ডিলোসিস আছে, আরেক ধরনের স্পন্ডিলোসিস বলা হয়, যেগুলো কিন্তু সারা শরীরে বিভিন্ন জয়েন্টে কিন্তু ব্যথা সৃষ্টি হয়। আবার ধরুন এমনি নর্মালি আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। কারো ধরুন ফ্রোজেন শোল্ডার হয়েছে, তার মানে শোল্ডার জয়েন্টে ব্যথা হয়, কারণ আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, কিন্তু ব্যাপার যেটা হয় সবগুলো জায়গাতেই কি হতে পারে, সিমটম কি হতে পারে, যে স্টিফনেস, ঘোরাতে অসুবিধা হচ্ছে। অনেকের দেখবেন স্টিফনেসটা শুধু মাংসপেশিতে হয় না, একদম হাড়ের মধ্যেও হয়ে যায়, যে গলার হাড় ফিউজড হয়ে গেছে, মানে একটা হাড়ের সাথে আরেকটা হাড় লেগে গেছে, ক্ষয় হয়ে লেগে গেছে, জুড়ে গেছে। ঠিক আছে, তাতে কি হয় দেখবেন অনেকে যাদের ওরকম কন্ডিশন আছে তারা কিন্তু সোজাভাবে ঘাড় ঘুরিয়ে দেখতে পারে না, তারা কিন্তু পুরো শরীরকে ঘুরিয়ে নিয়ে দেখতে হয়। এইভাবে ঘুরবে কেউ ডাকলে, বা এইভাবে ঘুরবে, মুখটাকে মানে গলাটা ঘুরিয়ে কিন্তু দেখতে পারে না। ওরকম ওই কন্ডিশন থাকলেও সেখানে ব্যথার সৃষ্টি হতে পারে, কারণ দুটো হাড় জয়েন্ট হয়ে গেলে ওখান থেকে ব্লাড চলাচল ঠিক মতো হবে না। তার পাশাপাশি দেখা যাবে ওখানে নার্ভের ওপরে চাপ আসছে। এটা গেল। আবার কোমরের ক্ষেত্রেও এমন দেখা যায় যে কোমরের যে হাড়টা সেটা বেঁকে গেছে, যেরকম থাকা উচিত তার থেকে বদলে গেছে তার ব্যাকাটা। যখনই ওরকম হবে তখনও ওখানে নার্ভের ওপর, ব্লাড ভেসেলের ওপর চাপ পড়বে, দেখা যাবে ওখানে ব্যথার সৃষ্টি হয়েছে। কারো কারো ক্ষেত্রে ওখানেও ক্ষয় যখন হবে দেখা যাবে হাড় জয়েন্ট হয়ে গেছে, তখন আপনি নর্মালভাবে মুভমেন্ট করতে পারবেন না, স্টিফনেস থাকবে, ঠিকমতো সামনের দিকেও ঝুঁকতে পারবেন না, ঠিকমতো পিছন দিকেও ঝুঁকতে পারবেন না, একটা আড়ষ্ট ভাব থাকবে। ঠিক আছে, এই সমস্যাগুলো থাকবে, তার সাথে সাথে ব্যথা থাকবে। এই সব নিয়ে কিন্তু দেখা যায় আলটিমেটলি এই যে প্রবলেমটা সেটা বেড়ে গেছে। আর কিন্তু বলবো সবকিছুর ট্রিটমেন্ট আমাদের এখানে রয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা উপকার পেয়েছেন সেই সব পেশেন্টদের আমরা ক্লিপিংসটা দেখাবো, তারা কতটা উপকার পেয়েছেন, রেজাল্টগুলো আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। সঙ্গে থাকুন।
আপনার নাম? তাপসী দাস, কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, আচ্ছা। পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? রানীহাটি। কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়ে আছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ, অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? হ্যাঁ। স্যার আপনি কোত্থেকে এসছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয়? কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপরে আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে? হ্যাঁ, আমি দেখলাম যে আমি
বিনোদ শর্মাকে দেখলাম, আচ্ছা। শর্মাকে দেখলাম, যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। ঠিক আছে, আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, আমার টাকাও গেছে, পেশেন্টও সারিনি, মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। আমরা কিন্তু এতক্ষণ ধরে দেখলাম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, পেশেন্টরা এসে কতটা উপকার পেয়েছেন তারই এক ঝলক কিন্তু আমরা দেখলাম। এবং আজকে কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। আমরা আবার একটু আলোচনায় ফিরব। ডাক্তারবাবু, যেটা দেখা যায় যে অনেক সময় অনেকের হেভি ওয়েট, অনেকটা মোটা হয়ে যাচ্ছে বা ভারী চেহারা, তাদের ক্ষেত্রে কি কোনো এই রকম কিছু সিমটম আমরা জানতে পারবো যে আর্থারাইটিস বা কিছু হয়তো তাদের দেখা যেতে পারে, সেই সম্ভাবনা কি থাকে অনেক সময়? হ্যাঁ, দেখুন, এই যে ব্যথার সমস্যাটা যাদের থাকে, তাদের যদি ব্যথার সমস্যার সাথে সাথে দেখা যায় ওজনটা অনেক বেশি, এই একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে একজনের থাইরয়েডের সমস্যা ছিল, 80 কেজি ওজন, তো এরকম যদি কারো কন্ডিশন থাকে যেখানে তাদের এই ব্যথার সাথে সাথে ওজনটাও অনেক বেড়ে আছে, বুঝবেন তার কিন্তু ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হচ্ছে, তার ক্ষতি অনেক বেশি হবে। এবং সেটা শুধু হাঁটুর জন্য নয়, তার কোমরের ব্যথা বাড়তে পারে, বা কোমরে হাড় ক্ষয়ে যেতে পারে, হাঁটুর হাড় তো ক্ষয়ে যেতেই পারে, এরকম ব্যাপারগুলো কিন্তু বেড়ে যাবে। এবং তার থেকে দেখা যাবে তার সমস্যা আরও অনেক বেড়ে গেছে, ব্যথা বাড়বে, হাঁটা চলার রেস্ট্রিকশন চলে আসবে, এবং দেখা যাবে যে সে কিন্তু অনেক বেশি মানে কাজকর্ম থেকে সরে যেতে হচ্ছে। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে, কারণ ওপরের পোর্শনটা যখন ভারী হয় কারো, এবং সেখানে ফ্যাট অতিরিক্ত মাত্রায় আছে শরীরে, সেইখানে এই ওজনটা বেড়ে গেল, এবং এই বেড়ে যাওয়া ওজনটা কিন্তু হাঁটুর উপরে বেশি চাপ সৃষ্টি করছে, কোমরের উপরে বেশি চাপ সৃষ্টি করছে, যার ফলে তার কিন্তু ব্যথার সমস্যা অনেক বাড়বে, কারণ সেই জায়গাটা ক্ষয় হতে থাকবে অনেক বেশি। তাই জন্য এটা মাথায় রাখতে হবে যে আমাদের ওজনটা কমাতে হবে। আরো কিছু প্রবলেম আছে, আমরা একটু আলোচনা করব। অবশ্যই আরো আলোচনা আমরা ফিরবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? ম্যাডাম, আমি খড়গপুর থেকে বলছি। বলুন, কি সমস্যা? সমস্যা বলতে হাতে পায়ে ঝিঝি ধরে যাচ্ছে। ঝিঝি ধরে যাচ্ছে? হাতে পায়ে ঝিঝি ধরছে, আপনার কি ঘাড়ে বা কোমরে কোথাও ব্যথা আছে? হ্যাঁ, ব্যথা আছে, আমি রাজমিস্ত্রি কাজ করি তো। আচ্ছা, আপনার এই ব্যথাটা কতদিন ধরে হয়েছে? ব্যথাটা হচ্ছে ধরুন না 15 দিন। কতদিন? 15 দিন তাও। আচ্ছা, কিছু ওষুধ টষুধ খেয়েছেন? ওষুধ, ওই ব্যথার ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। আচ্ছা, দেখুন, ব্যথার ওষুধ খেয়ে ঝিঝি ভাব কমবে না। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনার যে কাজের ধরনটা, রাজমিস্ত্রি যিনি কাজ করছেন, তার মানে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে অথবা অনেকক্ষণ বসে বসে কাজ করতে হয়, এবং ওঠানামাটা খুব বেশি হয়, সামনে ঝোঁকা, পেছনে ঝোঁকা, সাইডে ঝোঁকা, এগুলো খুব বেশি হয়। সাথে কি থাকে, ভারী তুলছেন আপনি, ঠিক আছে, ইট, সিমেন্ট, এগুলো আপনার কাজ, যেখানে এগুলো ভারী ভারী জিনিসগুলো আপনার অনেক সময় এদিক থেকে ওদিকে সরিয়ে নিয়ে কাজটা করতে হচ্ছে, এটা স্বাভাবিক। এবার কাজটা বন্ধ করলে চলবে না, কিন্তু আপনার প্রথম জানুন যে এই ব্যথাটা আসছে কেন। প্রথমেই শুনবেন যে ব্যথাটা আসছে তার কারণ হচ্ছে যে আপনার ঘাড়ের থেকে যে নার্ভটা গেছে, যেখানে যেখানে গেছে সেখানে ঝিঝি ভাব হবে। সাধারণত ঘাড় থেকে যে নার্ভগুলো আমাদের হাতের দিকে এসছে, সেখানে যখনই চাপ পড়ে সেখানে রক্ত চলাচলটাও কমে যায় এবং হাতের মধ্যে ঝিঝি ধরে। ঠিক আছে, আবার কোমরের যে জায়গাটা, যেখান থেকে নার্ভগুলো আমাদের পায়ের দিকে নেমেছে, সেই নার্ভগুলো যখন চাপ খেয়ে থাকে আমাদের হাড়ের সমস্যার জন্য বা
হাড় ক্ষয় হওয়ার জন্য, ঠিক আছে, তখন কি হবে, সেই পায়ের যে জায়গাগুলো, বিশেষ করে পায়ের পাতা, পায়ের হাঁটুর নিচের পোর্শনটা, এগুলো কিন্তু ঝিঝি করবে এবং অসাড় হয়ে থাকবে। দীর্ঘদিন হতে হতে কিন্তু এই জিনিসটা আপনাকে অকেজো করে দেবে, মানে কাজকর্ম আর তখন করতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। সেটা যদি না চান, যাতে সুস্থভাবে কাজ করতে চান, তাহলে এটাকে সারাতে হবে। ব্যথার ওষুধ খেয়ে ঝিঝি ভাব যাবে না এবং নার্ভটাও ওইভাবে ঠিক হবে না। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা যদি আপনি করতে পারেন সঠিকভাবে, কিছু সময় আমাদের এখানে দিতে হবে, গিয়ে ডাক্তারবাবুদের দেখাবেন। ডাক্তারবাবুরা যদি মনে করে পঞ্চকর্মা থেরাপি দরকার আছে আপনার জন্য, পঞ্চকর্মা থেরাপিটাও করতে হবে। করালে দেখবেন আস্তে আস্তে এই সমস্যাগুলো কেটে গেছে এবং তারপর আপনি নর্মালভাবেই সব কাজকর্ম আবার করতে পারবেন। ফেলে রাখবেন না। কেন বলছি, নার্ভ চাপ খেয়ে থাকতে থাকতে একটা টাইমের পর নার্ভের যে মানে সেন্সটাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে। মানে আপনি ভাবুন না, যদি কোনো একটা কিছুতে ধরুন একটা পাইপ দিয়ে জল পাস করছে, এবার ওইটাকে আপনি একটা দড়ি দিয়ে এমনভাবে টাইট করে বেঁধে দিলেন, ওখান থেকে আর জল পাস হতে পারছে না। তো যে পার্টটা দিয়ে জল আসছিল আস্তে আস্তে হয় সেটা ফাটবে, ফেটে যাবে, বা যে পার্টটা জল পাচ্ছে না সেই জায়গাটা শুকিয়ে যাবে, তার মানে নষ্ট হয়ে যাবে। নার্ভও কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। অলরেডি চাপ লাগছে আপনার নার্ভের ওপরে, সেটাকে ফেলে রাখবেন না। এটাকে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করান। ট্রিটমেন্ট করালে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। একদম। আসলে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, অনেক কিছু ব্যাপারে আমরা ভাবি যে ও ঠিক আছে, একটা বাড়ি থেকে ওষুধ কিনে নিলাম, সেটা খেয়ে ব্যাস কিছুদিনের জন্য আমরা রিলিফ পাই। তারপরে আবার যখন সেই ব্যথাটা আবার নতুন করে তৈরি হয়, তখনই আবার আমাদের মাথায় আসে যে না, এবার একটা ট্রিটমেন্ট দরকার। সেই জন্য কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের বিশেষভাবে কিন্তু সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার চিকিৎসাটা কিন্তু আপনি পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরসদের ভীষণ তারা এক্সপিরিয়েন্স, একজন মানে অভিজ্ঞতা সম্পন্ন সেই সব ডক্টররা কিন্তু মিলে একসঙ্গে মিলে কিন্তু এটা ভাবনা চিন্তা করেই কিন্তু আপনার সেই একেবারে প্রপার ট্রিটমেন্টটা করবেন। অবশ্যই আপনাদের তার জন্য যোগাযোগ করতে হবে, আসতে হবে, এবং আপনাদের হেল্পলাইন নাম্বার লেখা রয়েছে, আপনারা প্লিজ একটু যোগাযোগ করুন, চলে আসতে হবে। তার কারণ একটা, প্লিজ আপনারা বসে থাকবেন না। এই যে রোগ, একটা রোগ আপনি রেখে দিয়েছেন শরীরে, বাসা বাঁধেন, আরেকটা রোগের তৈরি হয়ে যাচ্ছে, সেটা আপনি কিন্তু বুঝতে পারছেন না। ভেতরে ভিতরে কিন্তু সেইটাই তৈরি হয়। অর্গানগুলো তো আমাদের ভীষণ সেন্সিটিভ, এবার একটা অর্গান থেকে আরেকটা অর্গানে চলে যায়, কিন্তু আমরা সেটা কোনোভাবে সেটা অনেক সময় কি পাত্তা দিই না, অ্যালার্ট থাকি না। তাই জন্য অবশ্য আপনাদের কিন্তু অ্যালার্ট হবে নিজেদের। এখন হেলথ ইজ ওয়েলথ, আপনারা সবাই জানেন, স্বাস্থ্যই সম্পদ। সেই সম্পদটিকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব, কিন্তু একজন প্রপার ডক্টরদের সম্মুখীন হতে হবে, তাদের সান্নিধ্যে আসতে হবে, তবেই কিন্তু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সারা জীবনের জন্য। নমস্কার, কে আছেন সঙ্গে? আমার নাম মিষ্টি, আমি মালদা থেকে। মালদহ থেকে। আচ্ছা, কি সমস্যা? আমার মাঝে মাঝে মাথাটা যন্ত্রণা করছে। আচ্ছা, মাথা ঘোরাচ্ছে? মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ। বয়স কত? 16। 15? 16? 16। রাত্রে কটা অবধি জেগে থাকতে হয়? 11:30, 12টা। 12টা। আর চশমার ব্যাপার আছে কি? চোখে চশমা আছে? না না না। আচ্ছা, মোবাইল বেশি ঘাটা হয়? মোবাইল দেখি। আচ্ছা, আমি বলছি, শুনতে থাকো। প্রথম কথা হচ্ছে, দেখো, এই যে মাথা ঘোরানোর ব্যাপারটা অনেক সময় এই বয়সে দুর্বলতার থেকে আসে। এবার দুর্বলতাটা কেন হয়? যদি মানুষ ঠিক মতো খাদ্য খাবার না খায়, অনেকের হ্যাবিট আছে অল্প খাবো, না হলে চেহারা ঠিক থাকবে না, মোটা হয়ে যাব। সেটাও যেমনি, অতিরিক্ত মোটা হওয়াও যেমনি খারাপ, আবার রোগা হয়ে থাকাটাও কিন্তু খারাপ। সঠিক ওজনটা রাখতে হবে। সেখানে যখন সঠিক ওজন থাকবে তখন আমার দুর্বলতা থাকবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই যে রাত জাগা, অতিরিক্ত রাত জেগে জেগে মোবাইল ইউজ করা, আজকাল এটা একটা হ্যাবিট হয়ে গেছে, বেশিরভাগ ইয়াং জেনারেশনের মধ্যেই এটা রয়েছে। দেখা যায় এই যে রাত জাগছে, তাতে কি হয়, ঘুমটা ঠিক হচ্ছে না। হয়তো পরে সকালবেলা ক্লাস থাকে, টিউশন থাকে, এগুলোর জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হচ্ছে। আলটিমেটলি 7-8 ঘন্টা কিন্তু রাতের ঘুমটা হচ্ছে না, এবং রাতের ঘুম না হলে কিন্তু বড় বড় সমস্যা হয়। এগুলোকে ছেলে খেলা না মনে করে এগুলোকে ঠিক করে নিতে হবে। তার পাশাপাশি
হচ্ছে যে ঘাড় বেশি নামিয়ে নামিয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখা যায় ওখানে কিন্তু অল্প বয়সেও আজকাল ঘাড়ের পেইন হয়, স্পন্ডেলাইটিস হতে পারে। সেই স্পন্ডেলাইটিস যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় কারো ক্ষেত্রে, সেখানে মাথাও ঘোরাবে। তো কোন জিনিসটা হয়েছে সেটা জানার জন্য আমাদের এখানে তোমার আসতে হবে, গার্জিয়ানকে নিয়ে আসবে আমাদের এখানে। তোমার এই প্রবলেমটা কিন্তু সারিয়ে তোলা সম্ভব, আর তোলাতেই হবে, নাহলে সারা জীবন কিন্তু এটাই সমস্যায় তোমাকে কিন্তু ক্ষতি করবে এবং দেখবে তখন বড় প্রবলেম চলে আসছে। গাফিলতি করো না। প্রোগ্রামটা যদি তুমি দেখছো তোমার মাকেও দেখাও বা বাবাকে দেখাও, যাতে ওনারা বোঝে ব্যাপারটা কি হচ্ছে তোমার, এবং তার সাথে সাথে হেল্পলাইন নাম্বারটা লিখে নাও, সেখানে কল করে আসো, এসে দেখাও, তোমার প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। আমরা ডাক্তারবাবু আরেকটু আলোচনা আমরা ফিরছি। এই যে অনেক সময় আমরা মডার্ন সায়েন্সে আমরা শুনি বা অন্য প্যাথিতে দেখা যায় যে এই যে হাঁটুর যে সমস্যা, মালাই চাকি বা হাঁটুর যেটা অস্টিও আর্থারাইটিস আমরা জানি, এটা খুবই একটি মানে সকলের অনেককেই এখন ঘায়েল করে, এটা সেটা নারী হোক বা পুরুষ হোক, অনেককেই এখন এই ব্যাপারটায় ভীষণভাবে ঘায়েল করছে। তা অনেক সময় দেখা যায় নি রিপ্লেসমেন্ট, এটা কিন্তু সঙ্গে সঙ্গে গেলেই বলে যে এক্ষুনি এই কাজটা করুন, নয় ইনজেক্ট করুন, ইঞ্জেকশন দিই। কিন্তু এই যে আয়ুর্বেদ চিকিৎসা কী বলছে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনাদের কাছে প্রচুর ইয়েরা আসে, পেশেন্টরা আসেন, এই ব্যাপারে আমরা একটু শুনবো সেই বিষয়ে। দেখুন, আমাদের কাছে সাধারণভাবে যারা ব্যথার রোগ নিয়ে আসে, এটা একটা মানুষের একটা টেন্ডেন্সি আছে বিদেশি জিনিস বেশি ভালো, ঠিক আছে? এটা একটা মানুষের, বিশেষ করে আমি ভারতীয়দের মধ্যে দেখি যাদের সাথে আমরা সব সময় কথা বলি, চলাফেরা করি, যদি দেখা যায় বিদেশের কোনো একটা ছাপ আছে জিনিসে, সেটা বেশি ভালো, ভারতবর্ষের জিনিস তার থেকে কম ভালো, ঠিক আছে? কিন্তু অনেক কিছুই আছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন যে ভারতের যে কটন, আমাদের এখান থেকে যে কটনের জিনিস, সেটা কিন্তু এক্সপোর্ট হয় সারা বিশ্বে সবচেয়ে বেশি, ঠিক আছে? ওই ড্রেসটাই, ওই কটন দিয়েই তৈরি করা কোনো যদি একটা ড্রেস বিদেশের ছাপ থাকে, বড় বড় দেশের যখন নাম লেখা থাকে, তাতে আমরা ভাবি ওই বিদেশের জামাটা খুব ভালো, কিন্তু সেম কোয়ালিটির জিনিস আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে পাওয়া যায়, ইন্ডিয়ান কাপড়ের মধ্যে পাওয়া যায়, তখন মনে হয় না এটার গুরুত্বটা অত নেই। এগুলো হচ্ছে আমাদের মনের ব্যাপার। আমরা কি করি, যখনই দেখছে যে কোনো ব্যথা হচ্ছে, আমরা কি করি যে তৎক্ষণাৎ রেজাল্ট, যে চিকিৎসা পদ্ধতি দেবে তার ওর দিকে আমরা ঝুঁকে যাই। আলটিমেটলি সেখানে কিছু লাভ হয় না, এবং দিনের পর দিন এটা হতে হতে দেখা যায় হাড় আরও ক্ষয়ে যাচ্ছে, এবং একটা টাইমের পর ডাক্তারবাবুরা বলে দিচ্ছেন যে নি রিপ্লেসমেন্ট করতে হবে। এখন যাদের নি রিপ্লেসমেন্ট হচ্ছে, তারা কি এটা দেখতে পাচ্ছে যে তারা সবাই সুস্থ হয়ে গেছে, সবাই আগের মতো হেঁটে চলে বেড়াতে পারছে? সবাই পারে না। কিছু সংখ্যক মানুষের হয়তো হয়, কারণ তার ক্ষয়ক্ষতিটাও কম হয়ে গেছে, কম থাকে, এবং যাদের ক্ষয়ক্ষতি খুব বেশি হয়ে থাকে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পায় না। কেন পায় না? কারণ যে এই যে হাড়ের যে জয়েন্টটা নি রিপ্লেসমেন্ট করা হচ্ছে, হাঁটুর যে জয়েন্ট, সেখানে যে হাড় দুটো হাড় যে ওপর নিচ করে থাকে, তার মাথাটাকে ঠিক করা হয়, ঠিক আছে? যেই দুটো হাড় আগে ঘষা খাচ্ছিল, সেই মাথাটাকে ঠিক করা হয় এই নি রিপ্লেসমেন্টে। সেখানে আর্টিফিশিয়াল মেটালের একটা কিছু লাগিয়ে দেওয়া হয়, কিন্তু বাদ বাকি হাড়ের কিন্তু যে ক্ষয়ক্ষতিটা ছিল বা ক্ষমতা ছিল, সেটা কিন্তু কমই থাকে। এবার ভাবুন, আপনার ধরুন একটা হাড় এত বড়, তার মাথাটা ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সারা পুরোটা হাড়ের মধ্যেই তো একই রকমের সমস্যা আছে। কি? সেখানে হয়তো ডেনসিটি কম, সেখানে ফোপড়া হয়ে গেছে হাড়টা, সেখানে হাড়ের জোর কম। তো এই ব্যাপারটা পুরোটা হাড়েই যখন থাকছে, ওপরে একটা কিছু চাপিয়ে দিলে ওটা যে সারা জীবন ঠিক থাকবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ একজন ব্যক্তি তখন যখন দেখলো যে ব্যথা নেই, সে আবার বেশি হাঁটাচলা করছে, আবার সিঁড়ি দিয়ে বেশি উঠছে। প্রথম হয়তো দেখা গেল কিছু একটু ভালো আছে, আর আলটিমেটলি দেখা যাবে কিছু বছর পর দেখা গেল ওজন যদি বেড়ে যাচ্ছে, চাপ লাগছে, আরও অন্য দিক দিয়ে কোথাও ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব চান্স আছে। এবং এই জিনিসটা আজকাল অনেকেই বুঝছে বা দেখছে, দেখে কিন্তু মানুষ তখন কি ভাবছে যে তা আমি অল্টারনেট কি ওয়ে আছে অপারেশনটা না করে, তখন কিন্তু তারা আমাদের এখানে আসছে। আমি বলবো যে যারা চাইছেন না যে এরকম সমস্যায় পড়তে অপারেশন করে, তাদেরকে আমরা অবশ্যই বলবো, এবং যারা চাইছেন যে অপারেশন করবেন, আগে বিস্তারিত ভালো করে বুঝে নেবেন, যখন অপারেশন করবেন যে জিনিসটার কি হতে পারে,
ভালো কি হতে পারে কি মন্দ হতে পারে তারপর ডিসিশন নিয়ে ওইসব করবেন। তবে বলবো যদি পার্মানেন্ট একটা সলিউশন চান উইদাউট সার্জারি, যেখানে আপনার শরীরের কোনো কিছু কাটাছেড়ার ব্যাপার নেই, শুধু ওষুধের মাধ্যমে পঞ্চকর্মার মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে আপনার এই সমস্যাটাকে পার্মানেন্টলি ঠিক করতে পারেন, তাহলে বলবো আমাদের এনবিপিতে আসুন, এনবিপির আয়ুর্বেদ চিকিৎসা করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। একদম। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার শুধু কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পৃথিবী জুড়ে কিন্তু ডক্টররা রয়েছেন, অভিজ্ঞতা সম্পন্ন সেই সব ডক্টরদের আপনারা পাচ্ছেন, তাদের প্রপার গাইডেন্স পাচ্ছেন, যেমন তাদের প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে তারা কিন্তু প্রপার ট্রিটমেন্টটা দিচ্ছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা, প্রপার ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে, সেটা আমরা পাই না বলেই অনেক সময় কিন্তু আমরা নানান রোগে রোগাক্রান্ত হয়ে কিন্তু একটা খারাপ পজিশনে আমরা চলে যাই। একজন বন্ধু রয়েছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি স্বপন দাস বলছি। কি সমস্যা? সমস্যা আমি না প্রচন্ড করে মোটা হয়ে যাচ্ছে, মানে আগে আমার চেহারাটা এত ইয়ে ছিল না, বছর দেড় দুয়েক মানে বিশেষ করে লকডাউনের পর থেকে আমার ওয়েটটা প্রচন্ড করে বেড়ে যায়। আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? স্যার আমি গাড়ি চালিয়েই অফিস যাই, গাড়ি চালিয়েই আসি, কিন্তু আগে এরকম ছিল না, হঠাৎ করে আমি দেখছি এরকম ইয়ে হয়েছে। আচ্ছা, আর আপনার খাদ্য খাবারের ধরনটা কেমন? বাড়িরও খাই বাইরেরও খাই। আর আপনার এই যে মোটাটা হয়ে যাচ্ছেন, আপনি কোনো টেস্ট করেছেন? থাইরয়েডের কোনো টেস্ট বা কিছু করেছেন? না না স্যার, করা হয়নি। আচ্ছা, আপনি শুনুন আমি বলছি। দেখুন, খুব সাধারণভাবে মানুষের দুটো তিনটে কারণে কিন্তু ওজনটা বেড়ে যায়। তার একটা হচ্ছে যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে যদি হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে দেখা যায় ওজন বাড়বে, এবং ওজন বাড়ার সাথে সাথে তার কিছু সিমটম আরও দেখতে পাবেন, যেটা কি তার মধ্যে লেথার্জি ভাব আসবে। লেথার্জি ভাব মানে কাজ করছি, করতে ইচ্ছা হচ্ছে না, এখন না তখন, পরে করব, এই ব্যাপারগুলো চলে আসে। আর দেখবেন এতটাই লেথার্জি হয় যে কথা বলতে গেলেও তার মনে হয় যেন মানে বেশি কথা বলতে চায় না, আস্তে কথা বলতে চায়, এই ব্যাপারগুলো চলে আসে। ঠিক আছে, লেথার্জির জন্য অলস ভাব একটা চলে আসে, এটা হচ্ছে একটা। তখন কি করতে হবে? তখন আগে তো থাইরয়েডের ট্রিটমেন্টটা করতে হবে, না হলে আপনার ওজনটা কোনোদিন বাড়াটা কমবে না, বাড়তেই থাকবে। আজকে যা আছে তার থেকে 1 বছর পর আরও বেড়ে যাবে, 6 মাস পরে আরও বাড়বে, এইভাবে করে করে বাড়বে। আবার আরেকটা আছে যে খাদ্য খাবারের সমস্যা। খাদ্য খাবারের সমস্যা কি? যে দেখা যাচ্ছে আমি বাইরে চলে যাচ্ছি অফিসে যে গিয়ে খাদ্য খাবারগুলো খাচ্ছি, সেগুলো কিন্তু আমার স্বাস্থ্যের ঠিক উল্টো দিকে কাজ করছে। মানে দেখবেন আপনারা যারা বাইরে খান, বেশিরভাগ জিনিসটাই দেখবেন হয় চালের তৈরি বা গমের তৈরি, ওই পরিমাণটাই বেশি। কিভাবে বলবো? আপনি বাইরে গিয়ে একটা বিরিয়ানি খাচ্ছেন, কি খাচ্ছেন? ভাত খাচ্ছেন, মানে চালের জিনিস। আপনি বাইরে গিয়ে একটা বার্গার খাচ্ছেন, কিসের তৈরি? ময়দার তৈরি, ওটা গমের থেকেই তৈরি হচ্ছে। আবার কিসের থেকে হচ্ছে? ধরুন আপনি একটা পিৎজা খাচ্ছেন, সেখানেও তাই। আপনি একটা চাউমিন খাচ্ছেন, সেখানেও তাই। এই জিনিসগুলোকে বলা হয় কার্বোহাইড্রেট। এবং এই যে কার্বোহাইড্রেট, এইগুলো কিন্তু এমন মানে কার্বোহাইড্রেটগুলো এমন কাজ করে শরীরে যে আমাদের সুগারটাকে বাড়ায়, এবং সুগারটা যখন আমার ইউটিলাইজ হয় না, মানে ব্যবহার হয় না, সেটা আমার মানে এনার্জিতে কনভার্ট হয়ে সেটা পুড়ে না যাচ্ছে, বার্ন না হচ্ছে, তখন এটা আমার শরীরে এক্সট্রাটা জমা হয়ে যায়, কি হিসাবে? ফ্যাট হিসাবে জমা হয়ে যায়। এইভাবে করে কিন্তু আমাদের চর্বিটা শরীরের মধ্যে বাড়তে পারে। একটা কিভাবে চর্বি বাড়ে? ভাইটাল অর্গানস যেগুলো আছে সেগুলো ভিজারাল ফ্যাট বলা হয়। ভাইটাল অর্গান মানে ধরুন আমার হার্ট, কিডনি, লিভার, এরকম বিভিন্ন যে অর্গানগুলো আছে এর মধ্যে চর্বি জমা হয়, যেটা আমরা শুনেছি ফ্যাটি লিভারের কথা বলি আমরা। আচ্ছা, আবার একটা কি আছে? আফটার সেলুলাইট বলা হয়। সেটা কোথায় হয়? আপনার যে স্কিনের নিচে কিন্তু ফ্যাটগুলো জমা হয়, সেখানেও কিন্তু আবার আমরা চর্বি জমা হয় দেখবেন যাদের পেটের মধ্যে আছে না, পেটের চামড়াটা চিপে ধরবেন, দেখবেন করে উঠবে, বুঝবেন যে ওখানে কিন্তু ফ্যাট খুব বেশি জমা হয়ে আছে। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এগুলোর থেকেই কিন্তু আমার সমস্যা দেখা দেয়। তাহলে কি হলো? একটা হচ্ছে খাদ্য খাওয়া, একটা হচ্ছে থাইরয়েড। এছাড়া বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট থাকে। অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস যারা নেয় তাদের ক্ষেত্রে দেখা গেছে, মহিলাদের ক্ষেত্রে যাদের
ধরুন পিরিয়ডসের সমস্যা আছে, পিসিওডির সমস্যা আছে, কন্ট্রাসেপটিভ পিলস বেশি খাচ্ছে, সেগুলোর সাইড এফেক্ট হিসাবে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে। তো এরকম অনেক কারণ আছে। আপনার যে কারণটা হয়েছে সেটা জানতে গেলে আপনার একবার আমাদের কাছে আসতে হবে, আমাদের এখানে এসে দেখাবেন। দেখালে আপনাকে আমরা গাইড করব কি ধরনের খাদ্য খাবার খাবেন, এবং তার সাথে সাথে আমাদের এখানে যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনার কিন্তু ওজন কমিয়ে নিতে পারবেন। এখানে সব ব্যবস্থা আছে, আপনার ওজন কমানোরও ব্যবস্থা আছে, থাইরয়েড হলে সেটাকেও ঠিক করার ব্যবস্থা আছে। কারণ আপনার থাইরয়েড হলে ধরুন থাইরয়েডটা নর্মাল হয়ে গেলে আর ওজন বাড়বে না, কিন্তু যেটা বেড়ে আছে সেটা কমাতে হবে, তাহলে আপনার ওজন কমানোর ব্যবস্থাটা ট্রিটমেন্টটা করাতে হবে। এইভাবে করে যখন আপনি ট্রিটমেন্টটা নেবেন দেখবেন পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যাবে। আপনার যেটা মেটাবলিজম বলে সেটা বেড়ে যাবে, এবং কিছু রুলস আছে জীবনে চলার পথে, আমাদের কিছু নিয়মকানুন যদি আমরা সবসময় মেনে চলি, দেখ খুব সাধারণ জিনিস, তার জন্য হয়তো আপনার সপ্তাহে 8 ঘন্টা করে 3-4 দিন দিতে হবে, কিন্তু আমরা ওগুলো করি না, আমরা গাফিলতি করি, ওষুধ খেয়ে নিজেদের প্রবলেমটাকে চাপা দিয়ে রাখি। আলটিমেটলি যখন খুব বাড়াবাড়ি হয় তখন দেখি যে অল্প বয়সেই একজন হয়তো ডেথ হয়ে গেল, শুনতে পাই খুব বেশি আজকাল। কেন? তার ভেতরে যে সমস্যাগুলো ছিল সেগুলো সে চেক করেনি, এবং আরেকটা কি, সে একটা প্রচণ্ড বেসামাল একটা জীবনযাপন করেছে। জীবনে রোজগার করা দরকার, জীবনটাকে এনজয় করতে গেলে আগে স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। স্বাস্থ্য ঠিক না রাখলে আপনার হাতে যত অর্থই থাকুক না কেন আপনি সেটাকে ভোগ করতে পারবেন না। শুধু কিন্তু আপনার দেখা যাবে যে আপনি একটা হসপিটালের বেডে শুয়ে শুয়ে খালি টাকা খরচা করে যাচ্ছেন। এইটা যদি করতে কেউ না চান, যদি চান একটা আনন্দে সুন্দরভাবে জীবনযাপন করতে, তাহলে যে রোগগুলো হচ্ছে বা হওয়ার চান্স আছে সেগুলোকে ঠিক করুন। সেটা দুটোর পদ্ধতি, একটা হচ্ছে আপনার জীবনশৈলী যেটা বলি আমরা লাইফস্টাইলের পরিবর্তন, আরেকটা হচ্ছে যে রোগটা আসছে বা আসার সুযোগ আছে সেটা ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, কনসাল্ট করুন, তার মানে ট্রিটমেন্ট নিন, দেখবেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। কারণ আয়ুর্বেদা ট্রিটমেন্ট শুধু কিন্তু রোগকে সারায় না, সেই রোগের উৎসটাকে ঠিক করে, এবং একজন ব্যক্তির সম্পূর্ণভাবে তার কিন্তু চিকিৎসা হয়। সম্পূর্ণ চিকিৎসা মানে তার মাথা থেকে চুল অবধি যা যা সমস্যা আসবে সেই একটা যে কোনো চিকিৎসা করতে গিয়ে সবগুলোই কিন্তু ঠিক মতো করতে পারবে। কারণ এখানে কোনো কি বলবো কেমিক্যালের দ্বারা বা আর্টিফিশিয়াল জিনিসের দ্বারা ট্রিটমেন্ট হয় না, প্রাকৃতিক ভেষজ এখানে কিন্তু থাকে, যা আপনি সারা বলবো কি পৃথিবীতে যেটা আপনি পাবেন সেরকম জিনিস দিয়ে হয়। আমাদের যে বিভিন্ন মানে কি বলবো পঞ্চভূত যেগুলো আছে সেই ধরনের জিনিস দিয়েই কিন্তু আমাদের এই ওষুধ তৈরি হয়, সেগুলো সবাই জানে আজকাল। তো সেটার জন্যই বলবো যে যদি আপনারা কোনো সাইড এফেক্ট ছাড়া সঠিকভাবে নিজেদেরকে সুস্থ রাখতে চান, তাহলে বলবো আয়ুর্বেদের চিকিৎসা অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করে সেই ট্রিটমেন্টটা করুন। একদম। একজন বন্ধু রয়েছেন, এটাই মানে আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন, কি সমস্যা? আমার মায়ের বয়সের হাঁটুর প্রবলেম, বাঁকুড়া থেকে বলছেন? আপনি দেখিয়েছেন ওখানে আগে? এর আগে তো ওই ওষুধ খাইয়েছি, হোমিওপ্যাথি ওষুধ থেরাপি খেতে চাই না, এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি, আগে কাজ করছে, এখন কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনাদের যে বাঁকুড়াতে চেম্বার আছে ওখানে নিয়ে আসুন মাকে, ঠিক আছে? এবারই নিয়ে আসুন, হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, ওখানে ফোন করে বলুন কবে যাচ্ছে ডাক্তারবাবুরা ওখানে গিয়ে দেখান, দেখবেন এর ট্রিটমেন্ট রয়েছে। 60 বছর বয়স, এই সময় কিন্তু হাড় ভাঙার দিকে চলে যায়, হাড় ভাঙে, যেহেতু অস্টিওপোরোসিস হয়ে যায়, ঠিক আছে? মেনোপজ হয়ে গেছে, অস্টিওপোরোসিস হয় এবং এখানে হাড় ভাঙতে থাকবে। সেটা হলে কিন্তু মা আজকে যেভাবে চলতে পারছে, দেখা যাবে কয়েক মাস পর বা 1 বছর পর সে কিন্তু এইভাবে আর হাঁটাচলা করতে পারবে না। যদি তারকে সুস্থ দেখতে চান, যে ঠিক রাখতে চান যাতে চলাফেরা করে সারা জীবন কাটাতে পারে, তাহলে বলবো অবশ্যই নিয়ে আসুন, ট্রিটমেন্ট করুন, আস্তে আস্তে ওনাকে কিন্তু আমরা ঠিক করতে পারবো। একদম, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের হেল্পলাইন নাম্বারটাকে আপনাদের কাজে লাগাতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আর আয়ুর্বেদ চিকিৎসার হাত আপনাদের ধরতেই হবে যদি আপনার জীবনটাকে সুস্থ সবল সতেজ রাখতে চান। আর এনবিপি আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ জানিয়ে আবার আমরা একটি লাইভ অনুষ্ঠানে নতুন একটি টপিক নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।